রাশেদ দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল। আনিকা ভয় পেল। ভয়ের চোটে কাঁপুনি ছুটে যায় তার। সে জানে রাশেদ একবার খেপে যাওয়া মানে মানসিক শারীরিক দুটো অত্যাচারই চলবে। রাশেদ আচমকা আনিকার চুলের মুঠি চেপে ধরে এবং কিড়মিড়িয়ে বলে, বাড়ির গেটের চাবি আর রুমুর ফোন আমার কাছে ছিল, মাত্র তুমি দেখেছো। আমি এসব কোথায় রেখেছিলাম? তাহলে রুমু পেলো কি করে? এসব প্রশ্ন শুরু থেকেই আমাকে ভাবাচ্ছে। শুধু কখনো জানতে পারি রুমু পালিয়ে যাওয়ার পিছনে তোমার হাত আছে, তবে কুত্তা মারা মারবো। রাশেদ হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয় আনিকার চুল। মেয়েটা কাঁপতে কাঁপতে ছিটকে যায় বিছানার কোণায়। পুনরায় সকালে নামল মুষলধারে বৃষ্টি। পানিকণা যেন এক্ষুনি জানলার ঠাই ভেঙে ফেলবে। রুমু আড়মোড়া কাটিয়ে নড়েচড়ে উঠতে উজ্জ্বল বিরক্ত হয়। মেয়েটাকে টেনে শুইয়ে দেয় বুকের কোণে। উজ্জ্বলের এইসব প্রচণ্ড বিরক্ত লাগলো রুমুর। মনে মনে বিরক্ত হয়ে বলল, ঘুমাচ্ছিস ঘুমা, আমাকে নিয়ে টানাটানি করছিস কেন রে ভাই? না আমাকে ঘুমোতে দিচ্ছিস, না নিজে ঠিকঠাক ঘুমোচ্ছিস? উজ্জ্বল শুনছেন? সাত সকালে এমন ডাকে উজ্জ্বলের মস্তিষ্ক সজাগ হয়। এত আদুরে ডাক! ছেলেটা পিট পিট চোখে তাকায় রুমুর পানে। বলবো আপনি ঘুমাবেন, ঘুমান, আমাকে ছাড়ুন, আমার দরকার। তোকে ছাড়া ঘুমানোর ইচ্ছে নেই বউ, ঘুমোতে হলে আমাকে জড়িয়েই ঘুমা। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সারা রাত জ্বালিয়েছেন, কিছু বলিনি। আমি তোকে জ্বালিয়েছি, ভালোবেসেছি, আর তুই এত বড় অপবাদ দিলি? ঠিক আছে, ঘুমা। রুমুকে বুক থেকে সরিয়ে উজ্জ্বল পাশ কেটে শুয়ে পড়ল। ছেলেটার এমন ডাকে রুমু যেন হাঁপ ছেড়ে বাঁচল। অত্যন্ত খুশি মনে যখনই সে শুয়ে পড়ল তখনই তার উপর ভর ছেড়ে দিল উজ্জ্বল। বউ, তোকে ছাড়া ঘুম আসবে না। এতদিন ঘুমিয়েছেন কিভাবে? ধর, তুই এতদিন ভাত খাইতি, এখন বিরিয়ানি পাইলি, তাহলে কি খাবি, ভাত নাকি বিরিয়ানি? আপনার এসব যুক্তির কোনো মানে নেই, সরুন। উজ্জ্বল সরল না, বরং আরও চেপে গেল। রুমু বিরক্ত মাখা দৃষ্টিতে নজরগুলোতে গালে বেশ কয়েকটি চুমু খেলো। বউ, তো স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা লাগবে না। আমার চুমুতে পিম্পল সব তাদের বংশ গুড়িয়ে পালাবে। আপনার ঠোঁটের জীবাণু। কি বললি? উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। কপাল কুঁচকে জেদ নিয়ে রুমুর ঠোঁটে চুমু বসালো। একে একে উজ্জ্বলের ঠোঁট ছোঁয়া ছড়িয়ে পড়ল সারা মুখে। এত ধকল সইতে না পেরে রুমু ক্লান্ত হয়ে গেল। যদি আমার চুমুতে জীবাণু থাকে তবে জীবাণুই ভালো। দুজনে মিলে এখন থেকে জীবাণু খেলবো, ঠিক আছে? উজ্জ্বল ভাই, আপনার পায়ে ধরি, আমাকে একটু ঘুমোতে দেন। আমি যদি জানতাম আপনি এমন কেমন কন্ট্রোললেস। আমার যে কন্ট্রোল নেই তুই জানিস না? সব ব্যাপারে যে নেই তা তো জানতাম না। উজ্জ্বল উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজারটা টেনে টুনে সারা শরীর টান টান করে বলে, ওকে ঘুমা, জ্বালাতন করবো না, তবে 5 মিনিট সময় দিলাম। জামা কাপড় পরে ঘুমাবি। আমি আবার কন্ট্রোল হারাতে পারি, এক্ষেত্রে নিজে বিশ্বাস করি না। রুমু ঠোঁট বাঁকালো। গায়ে কাঁথা জড়িয়ে সেও উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা নিয়ে যখনই ওয়াশরুমে যাবে উজ্জ্বল চেঁচিয়ে বলে, সেই আমার বউয়ের কাছে এই জগতের নায়িকারা ফেল। উজ্জ্বল খবরদার ভয় ডাকবি না। ভাই ডাকলে আবার বুঝিয়ে দেবো আগের উজ্জ্বলের সাথে তোর এখনকার উজ্জ্বলের কি সম্পর্ক। রুমু চুপসে গেল। সারাটা রাত তার উপর রোলার চলেছে। এখন কিছু বললে আবার চলবে। এই মুহূর্তে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। রুমু আর উজ্জ্বলের একটা দিন কেটে গেল ঘুমে ঘুমে। উজ্জ্বলের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। ছেলেটা গোসল সেরে জলদি খাবার গরম করলো। গতকালকের সব খাবার ফ্রিজেই ছিল, তাদের আর খাওয়া হয়নি। রুমের টুকটাক শব্দে রুমুর ঘুমটাও ভেঙে গেল। মেয়েটার রক্তিম চোখ দেখে উজ্জ্বল কিছু আঁচ করতে পারল। নিজের দুষ্টুমি ভাবটা কমিয়ে স্বাভাবিক হয়ে বলে, যা গোসল করে ফ্রেশ লাগবে। রুমু উঠে বসল, কিন্তু আবার বসা থেকে শুয়ে পড়ল। সারা শরীরে অসহ্যকর ব্যথা ছড়িয়ে আছে। উজ্জ্বলের প্রতি ভীষণ রাগ জমল তার। ঠোঁট খিঁচে হাতের কাছে থাকা চুলের ক্লিপটা ছুঁড়ে ফেলল উজ্জ্বলের গায়ে। বেয়াদ্দব লোক, রয়ে শয়ে করা যেত না? আমি কি পালিয়ে যাচ্ছিলাম? আজব, যখন করলাম তুই আমাকে বারণ করেছিস, তখন তো। আই চুপ! রুমু চেঁচিয়ে উঠল। তা দেখে হাসল উজ্জ্বল। মেয়েটাকে পাজা কোলা করে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। গোসল সেরে আয়, খেয়ে দিয়ে ওষুধ খাবি, দেখবি ভালো হয়ে যাবি। যান, বের হন। আবার তো বায়না ধরবেন আমার সাথে গোসল করার জন্য।
দেখলি এখন আমি কিছু বলেছি, তুই আমার মাথাটা ঘুরিয়ে দিয়ে সব দোষ আমার দিকে দিয়ে দিস। এখন যখন বললি গোসল আরেকবার করাই যায়। উজ্জ্বল নিজের গায়ে থাকা টি শার্ট টেনে খুলে ফেলল। রুমু এমন পরিস্থিতিতে ধাক্কা দিয়ে উজ্জ্বলকে বের করলো। আপনার মতো কন্ট্রোললেস পুরুষ মানুষ আমি আর দেখিনি। দেখবি কি করে? যে পুরুষের যেখানে কন্ট্রোলেস হওয়া দরকার সে সেখানেই হয়, যেমনটা আমি হচ্ছি। রান্নাবান্নার কাজে মোটেও পটু নয় রুমু। ডিম ভাজা, নুডলস করা, চা বানানো, এই যা, এর বেশি কিছুই তার ধারণাতে নেই। উজ্জ্বলের আজ ভীষণ জ্বর। যে ছেলেটা সারাদিন বানরের মতন ছোটাছুটি করে সে আজ বিছানায় লেগে গেছে। যদিও এই জ্বরের ঘরেও তার আবোল তাবোল বকবক বেশি বেড়েছে। ছেলেটাকে এই অসময়ে স্যুপ খাওয়ালে বেশি ভালো হতো, কিন্তু রুমু তো স্যুপ রান্না করতে পারে না। সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ চিন্তায় কাটছে তার। উজ্জ্বল শুনছেন? হুম। কি খাবেন? কিছু রান্না করব? কিছু রাখতে পারিস তুই? আমার চুল টানতে থাক, বেশি কথা বলিস না। রুমু পুনরায় উজ্জ্বলের মাথায় হাত বোলালো। জ্বরে ছেলেটার গা পুড়ছে। এসব দেখতে মোটেও ভালো লাগছে না তার, কিন্তু কি করবে? একা বাসায় একা হাতে সে কি করবে বুঝে উঠতে পারছে না। কিয়তক্ষণ বাদে উজ্জ্বল উঠে দাঁড়ালো। উজ্জ্বল, আপনার কিছু লাগবে? উজ্জ্বল প্রত্যুত্তর করল না, বরং সারাটা রুমে কাঁথা মুড়িয়ে ঘুরপাক খেতে শুরু করলো। আপনি এমন করছেন কেন? এবারেও সে কোনো জবাব দিল না। কাঁথা মুড়িয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। রুমু জানে উজ্জ্বলের এই অভ্যাস নতুন নয়। ছোটবেলা থেকে জ্বর হলে পাগলের ন্যায় সারা বাড়ি ছুটত আর আবোল তাবোল বকবক করত। এসবে তাকে একমাত্র সামলাতে পারত তার মা। আপনার এই অভ্যাস এখনো আছে? কথা বলিস না, আমাকে খুঁজতে দে। কি খুঁজছেন? মুরগিগুলো খড়ে ভরতে হবে। কি মুরগি? কি বলছেন? কাজের কাজ কিছুই করিস না, আমার মুরগিগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। উজ্জ্বল পুনরায় ছুটতে লাগলো। সে তার মুরগিগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করছে। এসব দৃশ্য দেখে রুমুর বেহুশ হওয়ার অবস্থা। মনে মনে অবশ্য ভয়ও লাগলো। ছোটবেলায় দাদির কাছে শুনেছে নতুন বউদের নাকি জিনে ভর করে। আচ্ছা, রুমুর জিনটা কি উজ্জ্বলকে ধরেছে? একা বাসায় এইসব ভেবে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বলের কাছে ঘেঁষার সাহস করল না সে। দাঁড়িয়ে আছিস কেন? আমার মুরগি ধরছিস না কেন? উজ্জ্বল ধমক লাগালো। মেয়েটা ভয়ে উজ্জ্বলের সাথে ছুটতে লাগলো। হঠাৎ মেঘলা আকাশে ঠাস ঠাস বাজ পড়তে শুরু করে। রুমু ভয়ে জড়িয়ে ধরল উজ্জ্বলকে, অথচ উজ্জ্বলের মাঝে কোনো ভয় নেই। ছেলেটা রুমুকে সরিয়ে বলে, কই মাছ উঠবে রুমু, চল কই মাছ ধরি। উজ্জ্বল, এসব কি বলছেন? তুই তো কই মাছ পছন্দ করিস। চল তাহলে। উজ্জ্বল পুনরায় কাঁথা মুড়িয়ে সারা ঘর ছুটল। ফ্লোরে হাত দিয়ে কই মাছ ধরার চেষ্টা চালালো। রুমুর এইসব আর সহ্য হলো না। মেয়েটা ফোন করলো উর্মিকে। ভিডিও কলে উজ্জ্বলের এসব কাণ্ড দেখে উর্মি হাসতে হাসতে গড়াগড়ি যাচ্ছে। ভয় পেও না রুমু, জ্বর এলে উজ্জ্বলের এসব পাগলামো নতুন কিছু নয়। একমাত্র আম্মাই ওকে এই পরিস্থিতিতে সামলাতে পারে। এটা কেমন অভ্যাস আপা? সেই ছোটবেলায় দেখেছি, এখন দেখি বড় হয়ে একই অভ্যাস আছে। আমার আব্বার এই অভ্যাসটা উজ্জ্বল পেয়েছে। বাদ দাও, ওকে ওষুধ খাইয়ে শুয়ে থাকতে বলো। রুমু ফোন ডাকলো। উজ্জ্বলকে হাতে পায়ে ধরিয়ে বিছানায় শোয়ালো। অনেকক্ষণ যাবৎ তার মাথায় রুমু বিলি কেটে দিতে ঘুমিয়ে পড়ল। সময় কেটে যায় প্রায় 3 ঘন্টা। সন্ধে নেমেছে। ইউটিউবের সাহায্যে উজ্জ্বলের জন্য গরম স্যুপ তৈরি করেছে রুমু। উজ্জ্বল ঘুম থেকে উঠতে স্যুপ খাইয়ে রেস্ট নিতে বলল। উজ্জ্বলের পাগলামি এখন কমেছে একদম। ভদ্র ছেলের মতন চুপচাপ শুয়ে আছে সে। রুমু, হুম। টক খেতে ইচ্ছে হচ্ছে, রান্নাঘরে আচার আছে, যা নিয়ে। ঠোঁটটা কুচকে তাকিয়ে রইল রুমু। এসব কি বলছে এই ছেলেটা? আচার খাবে? রুমু কথা না বাড়িয়ে আচারের বয়াম আনল। সবচেয়ে অবাক করা ব্যাপার, উজ্জ্বল 1 সেকেন্ডও দেরি না করে রুমুর হাত থেকে বয়াম নিয়ে আচার খেতে লাগলো। আমের আটির অংশ যেভাবে চিবিয়ে খাচ্ছে, রুমুর জিভে লোল পড়ে যাচ্ছিল। রুমু, এইসব কি হচ্ছে? কোন সব? ভেবেছিলাম জ্বর হবে তোর, মেন্টালি প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। ওমা, এখন দেখি উল্টা আমার জ্বর হয়ে গেল। রুমু মুখে ওড়না গুজে হাসল। আরেকটা লজিক আছে, টক আমি কেন খাচ্ছি? টক খাওয়ার কথা তো তোর। নিশ্চয় আপনার মধ্যে কোনো মহিলা জিন ভর করেছে উজ্জ্বল ভাই। কে ভাই? প্র্যাকটিক্যালি আবার বোঝাতে হবে? মানে যখনই তোর প্র্যাকটিক্যালি বোঝার ইচ্ছে জাগে তুই আমাকে ভাই ডাকিস, যাতে আমি রেগে যাই। বুঝি না ভাবছিস? বাই দ্য ওয়ে, সেই মহিলা জিনটা কি তুই নয়? একদমই না।
উজ্জ্বল প্রত্যুত্তর করল না, থম মেরে বসে রইল। এক বয়াম আচার শেষ করে চলে গেল বারান্দায়। বজ্রের তরুণ আকাশ যেন ভেঙে নিচে নামবে, অথচ উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল। মাঝারি আকারে বৃষ্টিতে ভিজে গেল সে। জ্বরের মধ্যে এই ঠান্ডা বৃষ্টিতে ভিজে তার কাঁপুনি বাড়ল। এমন সাংঘাতিক কর্মকাণ্ড দেখে রুমুর ভয় বাড়ল। উজ্জ্বল ভাই এত পাগলাটে কেন? মাথায় যখন যা আসবে তাই করতে হবে। রুমু প্রচণ্ড রোমান্টিসিজমে বিয়ের আগে কত কী ভেবে রেখেছিল, অথচ যেদিন থেকে উজ্জ্বলের সাথে তার বিয়ে হলো এরপর থেকে কোথায় পালালো রোমান্টিকতা। উজ্জ্বলের সাথে সে কিছুতেই পেরে ওঠে না। মনে হয় যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। রুমু, এদিকে আয়। আমার ভয় লাগছে। লাগবে না। বললেই হলো আমার ভয় লাগছে। আপনার রুমে আসা উচিত, ভিজে যাচ্ছেন তো। বললাম তো ভয় লাগবে না। কি করে লাগবে না দেখাচ্ছি, এদিকে আয়। রুমু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। উজ্জ্বল তার হাত টেনে বারান্দার গ্রিলে ঠেসে দাঁড় করালো। উজ্জ্বল, ভয় লাগছে তো। বাজের শব্দ কি আপনার কানে লাগছে না? না, লাগছে না। আমি ভিজে যাচ্ছি। ভেজাতেই তো আনলাম বউ। দেখবি তোর মাঝে এখন বাজ পড়ার ভয় কমে যাবে। কি করে? ওয়েট। উজ্জ্বল রুমুর চোখে চোখ রাখল। ভেজা চোখের পাতায় অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। রুমু মাথা নাড়ালো, অথচ উজ্জ্বল কি তার বারণ শুনল? মোটেও না। তিত্তির করে কাঁপতে থাকা ভেজা ঠোঁট দুটো উজ্জ্বলের আয়ত্তে চলে এলো। রুমুর দু হাত টেনে নিল তার ঘাড়ে। তৃষ্ণার্ত উজ্জ্বল এলো পাথারি চুমু খেলো। তার অবাধ্য ঠোঁট ঘাড়ে নামতে রুমুর চোখ খিঁচে রইল। দুটো দেহ ভিজে একাকার, এসবে কারো হুঁশ জ্ঞান নেই। উজ্জ্বলের ছোঁয়া বেপরোয়া হতে রুমু উজ্জ্বলকে টেনে সরায়। কি হচ্ছে কি? রুমে চলুন, ঔষধ খেতে হবে। খাচ্ছি তো ওষুধ, প্রতিদিন 6 বেলা করে। এই ওষুধ না খেলে বাঁচবো না রে। উজ্জ্বল, এই ওষুধ, কথা না বলে চুপ। উজ্জ্বল থমকে উঠল। রুমু চাপা হেসে জড়িয়ে ধরল। হঠাৎ পাশের বিল্ডিং থেকে একজন বৃদ্ধ মহিলা টর্চ ধরল উজ্জ্বলের বারান্দায়। বারান্দায় দরজা খুলতে আলোর দেখা পেয়ে দুজনের অবশ্য অনেক আগেই সরে গেছে। বৃদ্ধা চেঁচিয়ে বলল, এই তোমরা বৃষ্টিতে ভিজতেছো কেন? ওষুধ খাচ্ছি দাদি। মস্করা করো? বৃষ্টিতে ভিজা কিসের ওষুধ খাও? আরে মস্করা না দাদি, এটা স্পেশাল ওষুধ সৈয়দ বাড়ি থেকে আনা হয়েছে। 1 পিসি আছে, তাও সেটা আমি নিয়ে এসেছি। 1 ডোজে মন ভরে না দাদি, প্রতি ডোজই অমৃত। রুমু দাঁত কিড়মিড়িয়ে চলে গেল। উজ্জ্বল যে কতটা বেয়াদব ছেলে তা তার কথার ধরনেই বোঝা যায়। এই লোকটা কি মুখ সামলাতে পারে না? উজ্জ্বলের কথায় বৃদ্ধা কিছুই বুঝলেন না। তিনি চলে গেলেন। উজ্জ্বল রুমে এসে জড়িয়ে ধরল রুমুকে। লক্ষ্মী বউ, রোমান্সে ডিস্টার্ব হয়েছে বলে রাগ করেছো? আমি কি পালিয়ে যাচ্ছি? এই তো আমি আছি তো। জেদ নিয়ে বসে আছে রুমু। উজ্জ্বলের প্রতি তার রাগ কমছে না, বরং বাড়ছে। এই ছেলেটা কতটা বেয়াদব হলে তাকে কথায় কথায় রাগিয়ে দেয়। বৃষ্টি শেষে সূর্যি মামা হাসতে হাসতে তার দাপট নিয়ে আকাশটা দখল করেছে। পুঞ্জীভূত সাদা মেঘে ছেয়ে গেছে নীল আকাশ। রুমু জানলার কিনারায় বসে আছে, মুখটা ফুলিয়ে। ডার্লিং, রাগ করে না। আমার মতো বর পেয়ে কি করে রাগ করিস? উজ্জ্বল ফু দিল রুমুর গালে। আমার বউ, আমার ডার্লিং, আমার জান, আমার প্রাণ, রাগ করে না। দেখ দেখ, তুই রাগ করে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঢং। হ্যাঁ ঢং, তাও কথা বল। রুমু উঠে গেল রান্নাঘরে, গিয়ে নিজের জন্য চা বসালো। মাথাটা ভীষণ ধরেছে। রাতে ঘুমোতে পারেনি বলে মাথাটা কেমন টালমাটাল করছে। দরজার খটখট শব্দে দ্রুত দরজা খুলল রুমু। উর্মি এসেছে দেখে মেয়েটা খুশিতে জড়িয়ে ধরে। অপরদিকে উজ্জ্বল বউয়ের রাগ ভাঙাতে রুমের দরজা বন্ধ করে শাড়ি পরার চেষ্টা করে যাচ্ছে। সেন্টু গেঞ্জিটাকে ব্লাউজ বানিয়ে উজ্জ্বল পেঁচিয়ে শাড়ি পরল। আঁচলটাকে চিকন করে দিয়ে মেদযুক্ত পেটটা বের করে মেয়েদের মতো হেঁটে রুমের বাইরে গেল। উজ্জ্বল আঁকাবাঁকা পা ফেলে রুমুর দেখা পেল রান্নাঘরে। রান্নাঘরের দরজায় 2 হাত তুলে স্টাইল দিয়ে বলল, এই ডার্লিং। রুমু পিছন ফিরে তাকালো। উজ্জ্বলের মেয়েলি বেশভূষা থেকে কয়েক সেকেন্ড থম মেরে পলকে হেসে উঠল। মেয়েটা হাসতে হাসতে মেঝেতে বসে যায়। হাতের টান লেগে সেই সাথে চামচ, স্টিলের বাটি মেঝেতে পড়ে যায়। মুহূর্তে ঝনঝন শব্দ ছুটে আসে উর্মি এবং তামিম। উজ্জ্বলের এহেন রূপে তারা তাজ্জব বনে তাকিয়ে আছে। এর মাঝে রুমু চিল্লিয়ে বলে, সো হোয়াট সুন্দরী। তামিম অবাক স্বরে বলে, এটা কে রে?
উজ্জ্বল পিছনে তাকাতে বোন আর দুলাভাইকে দেখে হতভম্ব হয়ে যায়। থরথরে কাঁপতে থাকে তার পা। এটা কি হলো? আপু দুলাভাই কখন এলো? উজ্জ্বল কোনো মতে শাড়িটা লুঙ্গির ন্যায় তুলে ছুটিয়ে পালিয়ে যায় নিজের রুমে। তামি হাসতে হাসতে বলে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতা, রুমু তোমার কপাল পড়ল। সারাটা দিন কেটে রাত নেমেছে, অথচ উজ্জ্বল রুম ছেড়ে বের হয়নি। রুমুর সাথেও কথা বলেনি। মান সম্মানের আজ দফা রফা হয়ে গেছে। যেখানে উজ্জ্বলকে দেখলে সবাই সম্মানের চোখে তাকাতো, সেখানে আজ সবাই হাসছে। এসব কি মানা যায়? রুমু উজ্জ্বলের পাশে বসে হাসিটাকে চেপে রেখে বলে, এইভাবে আর কতক্ষণ বসে থাকবেন? তোর সাথে আমার কথা নেই। কেন নাই? মান সম্মানে 12টা বাজিয়ে আবার বলছিস? তুই সর সর সামনে থেকে। দোষটা কি আমার নাকি আপনার? আমি কি জানতাম আপনি এই বেশভূষায় আসবেন? তুই ওইভাবে না হেসে আমাকে ইশারায় বলতেও তো পারতি আপু দুলাভাই এসেছে। আপনাকে এই লুকে দেখে আমার হাসি কন্ট্রোলে ছিল না। বিশ্বাস করুন, আপনার হটি পেটটা যা লাগছিল না, একটু সুযোগ পেলে আপনার হটি পেটটার চিমটি কেটে দিতাম। রুমু পুনরায় হেসে ফেলল। উজ্জ্বল সেই হাসির দিকে তাকিয়ে রইল দাঁত কিরমিরিয়ে। খুব হাসি হচ্ছে না? দাঁড়া, তোর হাসি আজ বের করব। উজ্জ্বল রুমুকে চেপে ধরে গালে চুমু খেতে থাকে। একটা সময় কামড়ে ধরতে দাঁত খেয়েছে চুপ করে যায় মেয়েটা। উজ্জ্বল উঠে বসে, বিজয়ের হাসি হেসে বলে, যা দিলাম হাসি বন্ধ করে। এবার উর্মি আপুর সামনে কি করে যাবে আমিও দেখব। রুমু শোয়া থেকে উঠে বসে। দ্রুত আয়নায় নিজের গালটা দেখে বুঝতে পারে কামড়ের দাগ বসে গেছে। এই দাগটা কমবে না, বরং সময়ের তালে তালে আরও বাড়বে। রাতের খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও রুমু রুমেই বসে রইল। উর্মি বেশ কয়েকবার তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু লজ্জায় তার আর বের হওয়ার সাহস হয়নি। শেষ পর্যন্ত উর্মির অতিরিক্ত ডাকাডাকিতে বের হয়ে আসলো সে। তবে মুখটা ঢেকে ফেলল ওড়নার সাহায্যে। এ কি রুম, এভাবে মুখ ঢেকেছো কেন? অ্যালার্জি আপু। অ্যালার্জি হলে মুখ ঢাকতে হয়? আমি ঢাকি আপু। কি যে বলো তুমি, দেখি কি অবস্থা। উর্মি গাল থেকে ওড়না টান দিতে কামড়ের দাগ দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। বুঝতে পারে কি হয়েছে। তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দেব। উর্মি লজ্জায় মাথা নামিয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। উজ্জ্বলের পিঠে ধুমধাম কিল বেশিয়ে বলে, খাবার নিয়ে রুমে যা। এখানে খেলে কি সমস্যা? অনেক সমস্যা। উজ্জ্বল চুপচাপ খাবার নিয়ে উঠে যায়। উর্মি নিশ্চয়ই রুমুকে দেখেছে। মেয়েটা কি লজ্জা পেয়েছে? এলাকায় খবর ছড়িয়েছে রুমু পালিয়েছে। তবে রুমু কার সাথে পালিয়েছে এই ব্যাপারটা নিয়ে সবাই এতদিন জানার আগ্রহ থাকলেও বর্তমানে অনেকেই কানাঘুষো করছে উজ্জ্বলের সাথেই রুমু পালিয়েছে। উজ্জ্বল এলাকায় নেই, আজ 3 দিন হয়ে গেল। এর মানে কি? নিশ্চিত উজ্জ্বল এসবে জড়িত। রাশেদের রক্ত টক বগিয়ে ফুটছে। হাতের কাছে রুমুকে পেলে খুন করতেও দ্বিধা করবে না। শত্রুপক্ষের ছেলের সাথে এই মেয়ে পালিয়েছে। কত বড় কলিজা হয়েছে মেয়েটার। উজ্জ্বলের খোঁজ লাগাতে লোক ভাড়া করেছে রাশেদ। রুমু যাকেই বিয়ে করুক, ডিভোর্স করিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। রাশেদের জেদ রাশেদ কখনো অপূর্ণ রাখে না। আর এই জেদটা কি করে রাখবে? লেকের পাশে সারিবদ্ধ বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। রুমু একটি শর্মা নিয়ে বসলো চেয়ারে। ফুরফুরে বাতাসে তার খোলা চুল উড়ে বারবার মুখে লাগছে। উজ্জ্বল যত্ন নিয়ে চুলগুলো মুঠোয় পুরে খোপা বাঁধল। উজ্জ্বল নিজেও শর্মা নিয়ে বসলো রুমুর পাশে। এক কামড় দিয়ে কিছুটা চর্বণ করতে মুখ কুচকে বলে, এই রুমু, কাছে আয়। কেন? কানে কানে কথা আছে, শোন। রুমু তার কান বাড়িয়ে দিল। উজ্জ্বল স্বল্প স্বরে বলে, ট্রাস্ট মি, এই শর্মার চেয়েও তোর ঠোঁট আরো বেশি ফ্লেভারফুল। রুমুর কান গরম হয়ে গেল। আশেপাশে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, লজ্জা লাগে না আপনার? না লাগে না, তুই পাশে থাকলে লজ্জাটা উড়ে যায়। আচ্ছা, ওই হিমেল সাথে আপনার বিয়েটা যদি সেদিন হয়েই যেত, আপনি কি করতেন? এত সহজ? তুই কবুল বলার আগেই বান্দা হাজির হয়ে যেত। যদি না হতেন? এই তুই খাতো, বাসর ফাঁসর শেষ করে নিশ্চিন্ত হয়ে গেছি, তুই আসলে আউল ফাউল কথা বলতে। আমি আউল ফাউল কথা বলি? বলিস, খুব বেশি বলিস। রুমু রেগে গেল। অর্ধ খাওয়া শর্মাটা রেখেই উঠে গেল সে। উজ্জ্বল মেয়েটাকে থামতে বলে, বউ রাগ করে না, আসো আসো। আর কি খাবে?
আমি কিন্তু 4 প্লেট ফুচকা, একটা বার্গার খাবো। এসব না খেয়ে আমায় খেলেও তো পারো। বেশ কয়েকদিন পর বাড়ি ফিরেছে উজ্জ্বল। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। এবার অন্তত বউকে নিয়ে নিজ নীড়ে ফেরা যাক। উঠোনে বাইকের শব্দ শুনে এলেন নার্গিস। ছেলেকে দেখতে পেয়ে অনেকটা অবাক সুরে বলেন, তুই যে আসবি বললি না তো? আমি কোন কাজ বলে করেছি? উর্মি কেমন আছে? তাকে নিয়ে এলেও তো পারতি। আসতে বলেছি, আসেনি। উজ্জ্বল ঘরে প্রবেশ করল। নিজের কক্ষে ফিরে শটান হয়ে শুয়ে পড়ল। পাশে থাকা বালিশটা আঁকড়ে ধরে ভাবনার সাগরে ডুবে গেল। ইস, বউটা কবে যে আসবে? পাশে শুয়ে খোশ গল্পে মেতে থাকবে। নার্গিস ফিরলেন লেবুর শরবত নিয়ে। যত্ন নিয়ে টেবিলে গ্লাসটা রেখে বলেন, কি খাবি? আম্মা ভাত দাও। আমি বাড়ছি, তুই আয়। নার্গিস দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলেন। চিন্তিত কণ্ঠে বলেন, রুমু কেমন আছে? আমি কি জানি? তুই না বললি সে যেখানে আছে নিরাপদে আছে? তাহলে বাদ দাও। রাশেদার ঝামেলা করেছে? সে তো প্রতিদিনই করে। ওর উঠান থেকে আমাদের গালাগালি করে। কতদিন এসব সহ্য করব বলতো? যতদিন না ওর মুখটা সেলাই করতে পারছি। তোর চাচির আশকারা পেয়ে ছেলেটা বকে গেছে। বাদ দাও, এরা জাহান্নামে যাক। খিদে পেয়েছে, খেতে দাও। উজ্জ্বল উঠে গিয়ে খেতে বসে। আবার খাবার শেষ করে সোফায় বসে টিভি অন করে। নার্গিস হাতের কাজ শেষ করে পুনরায় উজ্জ্বলকে বলে, এলাকার সবাই গুজব ছড়িয়েছে রুমু নাকি তোর সাথে পালিয়ে গেছে। মানে? উজ্জ্বল, তোর মতিগতি আমার ভালো ঠেকছে না। এসব কি সত্যি বাপ? উজ্জ্বল নড়ে চড়ে বসে, গলা ছেড়ে কেশে বলে, 10 দিন আগে বিয়ে করেছি আম্মা। মজা করছিস? একদম না, তোমার মুরগির বাচ্চাগুলোর কসম। নার্গিস বেশ অবাক হলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন। এসব কি বলিস? সত্যি বিয়ে করেছিস? একদম সত্যি, পিওর সত্যি আম্মা। কাবিন 40 লক্ষ। জিন্দিগিতে এই টাকা সহজে পরিশোধ করতে পারবো না। রুমকে ছাড়বো না, ডিসিশন ফাইনাল। নার্গিসের কণ্ঠ রোধ হয়েছে। তিনি ভূত দেখার ন্যায় তাকিয়ে রইলেন উজ্জ্বলের পানে। আম্মা টাস্কি খেও না। রাশের ঝামেলা পাকালেও রুমরে ছাড়বো না। কাবিন স্বেচ্ছায় বেশি নিছি। ওই মেয়ে যদি তোর ছাড়ে? ছাড়বে না, মগজ ধোলাই করছি। নার্গিস কিছুই বললেন না। তিনি কিয়তক্ষণ উজ্জ্বলের পানে তাকিয়ে আচমকা চেতনা হারালেন। উজ্জ্বল তার মাকে ধরার আগেই তিনি মেঝেতে পড়ে মাথায় আঘাত পান। উজ্জ্বল কিংকর্তব্য বিমূঢ়। এটা কি হলো? তখনই ঘরে প্রবেশ করেন সৈয়দ শামসুল। স্ত্রীকে অজ্ঞান অবস্থায় দেখে তিনিও নিজেও হতভম্ব। বিছানায় গড়াগড়ি করে কাঁদছেন নার্গিস। ছেলের লুকিয়ে বিয়ে তিনি কিছুতেই মানতে পারছেন না। সবচেয়ে বড় ভয় জমেছে রাশেদের কর্মকাণ্ডে। দিনে দুপুরে এই ছেলে খুনোখুনি করতে দ্বিধা করবে না। তার একটা মাত্র ছেলে। ছেলেটার মাথার উপর অসীম বিপদ ঘুরপাক খাচ্ছে। কোনো মা নিশ্চয়ই এই অবস্থা দেখে মেনে নেবে না। সৈয়দ শামসুল গম্ভীর কণ্ঠে শুধায়, তুই যে বিয়েটা করবি আমাদের সাথে একটু আলাপ পরামর্শ করলেও তো পারতি। পরিস্থিতি এমন ছিল যে তুই আমাকে পরিস্থিতি শেখাচ্ছিস? ইচ্ছে করছে গায়ে সব শক্তি দিয়ে মারতে। আব্বা, আপনার ছেলে বড় হয়েছে, ভুলে গেছেন? আমার ছেলে বড় হয়েও বেকুবের মতো কাজ করেছে। তোমরা তো জানোই আমি রুমকেই বিয়ে করব। কি জানতে না? তাই বলে এইভাবে? সৈয়দ শামসুল উঠে দাঁড়ালেন। পায়চারি করে পুনরায় উজ্জ্বলের সম্মুখে বসলেন। এরপর যা যা হবে সব কিছু তুই সামলাবি। আমি এসবের কিছু জানি না। ঠিক আছে, বিয়ে করেছি আমি, বউরা আমার, ঝামেলাটাও আমার। বউ? বড় বড় কথা ফুটছে মুখে। বউ ফেলার সাধ্য তোর আছে? ইতর কথাকার। উজ্জ্বলের মেজাজ বিগড়ে গেল। ডানে বামে না তাকিয়ে সোজা বাইরে গিয়ে বাইক স্টার্ট করলো। এখানে আর থাকা যাবে না, এক মুহূর্তও না। বারান্দার গাছগুলো পরিষ্কার করে রুমু কক্ষে ফিরতে দেখতে পেল উজ্জ্বলকে। ছেলেটা শটান শুয়ে আছে। মাথার উপর ঘুরছে ফুল স্পিডে ফ্যান। রুমু হাঁটু ভেঙে বসল। বিছানায় উজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে বলে, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে উজ্জ্বল। গরমে সব ভুলে গেছি রে। শুধু মনে আছে লাউ আর কদু, তুমি আমার বধূ। রুমু খিলখিলিয়ে হেসে উঠল। আমাকে আজ বিয়ের কথা বলেছে রুমু। বাড়ি গিয়েছিলেন? হুম। চাচি আম্মা কি বলল? মাথা ঘুরে পড়ে গেছে। কি? জি। আর চাচা যান কি বলল? এ বিয়ে সম্পর্কে তিনি কিছুই জানেন না। সব দায় আমার।
আপনার সাথে রাগারাগি করেছে? খুব বেশি না, অল্প। না জানিয়ে বিয়ে করেছি তো, হঠাৎ জানায় কষ্ট পেয়েছে। ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল চোখ বন্ধ করল। ভেতর থেকে তাকে হতাশায় ঘিরে ধরেছে, যদিও এমন একটা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সে। উজ্জ্বল হঠাৎ অনুভব করলো তার গালে পানির ফোঁটা পড়ছে। তড়িৎ গতিতে চোখ তুলতে দেখতে পায় রুমু কাঁদছে। তুই কাঁদছিস কেন? আমার কারণেই এমনটা হয়েছে। আমি গলা ধরে এলো তার। ভেতর থেকে অপরাধবোধ নিংড়ে ফেলছে তাকে। আমি কেন আপনাকে এমন প্রস্তাব দিলাম উজ্জ্বল ভাই? একটা চোর মারবো। কে ভাই? সরি, আবেগে বলে ফেলেছি। এই আবেগ দেখিয়ে একটু ভালোবাসার কথাও তো বলতে পারিস। রুমুর কান্না বেড়ে যায়। উজ্জ্বল মেয়েটাকে শান্ত করতে নানান কথায় ভুলিয়ে রাখার চেষ্টা চালায়। রুমু কি খাবে? রুমু একটা চুমু খাবে? দিব চুমু? বাজে কথা বন্ধ করুন। এটা বাজে কথা? ভালো লাগছে না আমার। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, আলতোভাবে জড়িয়ে ধরে মেয়েটাকে। রুমু উজ্জ্বলকে আঁকড়ে ধরে। দুই পরিবার যদি না মানে আমরা কোথায় যাব উজ্জ্বল? এই জন্যই তো বলি, দুঃখ আসার আগে সুখটা ভোগ করতে দে, সময় অপচয় করা যাবে না। চল ঘুরে আসি, রেডি হ। রুমু চোখ মুছে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে জামা বার করে দ্রুত ওয়াশরুমে যায়। উজ্জ্বল উঠে বসতে দেখতে পেল রুমুর ফোনটা বিছানায় পড়ে আছে। সাইলেন্ট মোডে থাকায় কেউ যে ফোন করেছে আওয়াজ নেই। ভাই লেখা নাম্বারটা থেকে একের পর এক ফোন এসেই যাচ্ছে। উজ্জ্বলের বুঝতে বাকি নেই এটা রাশেদের নাম্বার। রুমুকে বারবার বারণ করা হয়েছিল এই সিমটা যাতে না লাগায়। তাহলে রুমু কেন এই সিমটা লাগালো? মনের সন্দেহের দরুনে ফোনটা ধরল উজ্জ্বল। অপর পাশ থেকে শোনা গেল রাশেদের তিরিক্ষি ধ্বনি। হারামজাদি, ফোন কেন ধরিস না? তোকে কি বলেছি আর তুই কি করছিস? আমার কথা মতো কাজ না করলে আমি যে কি করব তুই ভালো করেই জানিস। সময় মতো ফোন দিচ্ছিস না কেন? উজ্জ্বল অবাক হলো। দ্রুত ফোন কেটে লিস্টে ডিলিট করে ফোন ছুড়ল বিছানায়। সে ভেবেছিল রাশেদ ফোন করে নিশ্চয়ই বলবে কোথায় আছে, ঠিকানা দিতে বা অন্যান্য। অথচ রাশেদের কথার ভাঁজে বোঝাই যাচ্ছে রুমুর সাথে তার যোগাযোগ চলমান। অজানা আতঙ্কে থমকে গেল উজ্জ্বল। রুমু ওয়াশরুম থেকে বের হয়ে আয়নায় দাঁড়ালো। তার গলায় ঝুলে থাকা ওড়নাটা পেছন থেকে টেনে ধরল উজ্জ্বল, যার দরুন গলায় ফাঁস পড়ল রুমুর। শ্বাস আটকে আসায় মেয়েটা ছটফট করে উঠে নিজেকে বাঁচাতে গলা দিয়ে দেদার সে গোঙানির আওয়াজ বের হয়। উজ্জ্বল ওড়না ছেড়ে রুমুকে টেনে কাছে আনে। খুব কষ্ট হচ্ছে? একটু বুঝলাম, ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া আঘাতগুলো কেমন যন্ত্রণা দেয়। রুমু কাঁচতে কাঁচতে বিছানায় বসে। উজ্জ্বল পানি নিয়ে তার হাতে দেয়। সরি ডার্লিং, পানি শেষ করো। রুমু পানি শেষ করল। উজ্জ্বলের এমন আচরণে মেয়েটা অবাক না হয়ে পারে না। একটুর জন্য। একটুর জন্য কি? আমার গলা। রুমুর গলায় হাত রাখে। উজ্জ্বল পরখ করে বুঝতে পারে চামড়া লাল হয়ে গেছে। গলাটাই যদি না থাকে? উজ্জ্বলের প্রশ্নে রুমু অবাক হয়ে বলে, উজ্জ্বল এসব কি বলছেন? মাথা ঠিক আছে? না, ঠিক নেই। রুমুর প্রতি প্রচণ্ড রাগে উজ্জ্বলের শরীরটা থরথর করে কাঁপছে। অথচ এই রাগটা কিছুতেই ভুলতে পারছে না। কাউকে উদুম কেলানি দিলে মনটা শান্ত হতো। রুমুর পরিবর্তে অন্য কেউ হলে এতক্ষণে মারতে মারতে আধমরা করে ছাড়ত। দুঃখের বিষয়, এই আদুরে একটা বউকে কি করে গায়ে হাত তুলবে? এসব কথা ভাবলেও গায়ে কাঁপুনি ধরে। উজ্জ্বলের কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোললেস এই মানুষটা যে নিজের রাগ কত কষ্টে কন্ট্রোল করার মিছে চেষ্টা করেছে তা বলে বোঝানো সম্ভব নয়। এত ধৈর্য অধৈর্যের পালা অতিক্রম করে পানির গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল সে। হঠাৎ ভাঙচুরে চমকে যায় রুমু। কিছু বুঝে ওঠার আগে একে একে হাতের কাছে সব ভাঙতে থাকে উজ্জ্বল। অতিরিক্ত রাগে নিজের গায়ের শার্টটা এক টানে খুলতে সব বোতাম ছিটকে বেরিয়ে আসে। উজ্জ্বল! রুমুর ডাক উজ্জ্বলের কর্ণকুহরে আসতে উজ্জ্বল থেমে যায়। চুমু বউ? ও না, রুমু বউ। তোর মনে হচ্ছে এত শয়তানি, এটা তো আমি ভাবতেও পারিনি। আমি কি করেছি? কিছু করিসনি, ইদানিং কৃপণ হয়ে গেছিস। আমার ওষুধ কম দিচ্ছিস। কিসের ঔষধ? চুমু বউটা কিচ্ছু বোঝে না। তোকে এক চান্সে পাকা বানিয়ে দিয়েছিলাম, তাহলে এখন আবার কিসের প্রশ্ন করিস? রুমু গলা ঝাড়ে। এই ছেলের মতিগতি তার ঠাহরে আসছে না। এই রাগ দেখালো, আবার এখন রোমান্সের কথা তুলছে কেন? রুমু, আমার রাগটা মোটেও কমেনি। তোকে ভালো মতো চটকে দিলে আমার রাগ কমতো। আমি কি করেছি? তুই আমাকে ঠকাচ্ছিস না তো? সিরিয়াস প্রশ্ন করেছি। আপনার এমন কেন মনে হলো?
সন্দেহ ছাড়া নিশ্চয় কথাটা তুলিনি। সন্দেহ? কয়টা দিনের সংসার? ও না, সংসার হয়ে ওঠেনি একটা সম্পর্ক। কয়টা দিনের সম্পর্ক আমাদের? এক্ষুনি সন্দেহ তুলছেন? সব ফেলে, সব মিথ্যা করে আমি আপনার কাছে ছুটে এসেছি, আর আপনি আমাকে সন্দেহ করছেন? রুমুর ভীষণ রেগে গেল। রুমু পাল্টার আগে উজ্জ্বল নিজেও বেফাস হয়ে আটকে গেছে। সে ভাবতেও পারেনি সন্দেহ শব্দটা এতটা ভয়াবহভাবে আঘাত করবে মেয়েটাকে। ক্রুদ্ধ দুচোখের কোটরে ভেসে উঠেছে অশ্রুকণা। উজ্জ্বল অবাক হয়ে তাকালো মেয়েটার পানে। রুমুর কি এতটাই আঘাত লেগেছে যে মেয়েটা কেঁদেই ফেলেছে? রুমু, আমি এভাবে বলতে চাইনি। তুই কিভাবে বলতে চেয়েছেন? আমি আপনাকে ঠকাচ্ছি? কেন কেন ঠকাবো? কোন ভিত্তিতে ঠকাবো? আপনি আমার প্রেমিক লাগেন? আজ আছেন, কাল নেই। আপনি আমার স্বামী হন। উজ্জ্বল থমথমে চোখে তাকালো রুমুর পানে। রাশেদের বলা কথাগুলো রুমুর প্রতিক্রিয়া কোনোটাই দুয়ে দুয়ে চার মিলছে না। আচ্ছা, তার কি কোথাও ভুল হচ্ছে? আমার সাথে বোধহয় আপনার আর চলছে না। সন্দেহ নিয়ে সম্পর্ক টিকে না। আমি বরং আমার পথ খুঁজে নিব। উজ্জ্বল রুমুর হাত ধরল, অথচ মেয়েটা হাত ঝাড়ি দিয়ে উঠে দাঁড়াতে মেঝেতে ভাঙা কাচের টুকরোগুলো পায়ে বিঁধে যায়। চাপা আর্তনাদেই রুমু আহ ধ্বনি তোলে। উজ্জ্বল দ্রুত রুমুকে কোলে তুলে বিছানায় বসায়। সাবধানে হাঁটবি তো। কি করেছিস পাটার? গলগলিয়ে রক্তে ভিজে গেল বিছানার চাদর। মেয়েটার দুই পায়ের তালুতেই কাঁচ বিঁধেছে। উজ্জ্বল কি করবে না করবে দিশা হারিয়ে ফেলল। ডোরবেলের শব্দে কোনো মতে রুমের বাইরে গিয়ে দরজা খোলে উজ্জ্বল। উর্মি এসেছে। মেয়েটা বিশেষ দরকারে বাইরে গিয়েছিল। ফিরে এসে উজ্জ্বলের আতঙ্কিত মুখখানি দেখে বলে, কি রে, কি হয়েছে? রুমুর পা কেটে গেছে। কি বলিস? কিভাবে? আমার ভুলে। দুই পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে আছে রুমু। উর্মি দেদার সে বকাবকি করে যাচ্ছে উজ্জ্বলকে। অবশ্য বকাবকিতে এই মামলা থেমে নেই। বয়সে বড় বিধায় উজ্জ্বলের গায়ে বেশ কয়েকবার হাত তুলেছে। উজ্জ্বল নীরবে নিভৃতে সবটা হজম করেছে। হাতে পানির গ্লাস আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। রাগান্বিত রুমুর সম্মুখে দাঁড়িয়ে আদেশ সুরে বলে, রুমু, ওষুধ খা, ব্যথা কমে যাবে। মনের ব্যথা বড় ব্যথা, তা তো আপনি জানেন। সেই ওষুধও আমার কাছে আছে। চোটপাট না করে ফটাফট ওষুধগুলো গিল। রুমু নিজের রাগ বজায় রেখে বলে, গিলবো না। গিলতে বলেছি। বললাম তো গিলবো না। এই কার সাথে তেরামো করিস? আমিও পিএইচডি করার তেরা উজ্জ্বলা। তোর সাধ্য নেই আমার সাথে তেরামো করার। উজ্জ্বল রুমুর গাল চেপে ধরল। মুখে ঔষধ পড়ার আগে তার পিঠে পড়ল এক দানবীয় থাবা। তীব্র ব্যথায় দাঁত কিরমিরিয়ে পেছনে ঘুরতে দেখতে পেল রাগান্বিত উর্মিকে। তোর সাহস কি করে হয় রুমুকে মারার? বিয়ে করেছিস স্বেচ্ছায়, কিচ্ছু বলিনি। এখন বউ অত্যাচারে লেগে গেছিস? তুই আমার ভাই? বেয়াদব নির্লজ্জ ছেলে। মেয়েটার পায়ের এই অবস্থার জন্য কে দায়ী? এই তুই বের হ রুম থেকে। উর্মি ধাক্কা দিয়ে বের করে দিল উজ্জ্বলকে। বেচারা উজ্জ্বল হতভম্ব হয়ে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে রইল। হতাশার শ্বাস টেনে আফসোসের সুরে বলে, গাল চেপে যখন চুমু খাই তখন দোষ নাই, তখন তাকে অত্যাচার বলে না। অথচ ভালোর জন্য গাল চেপে ওষুধ খাওয়াচ্ছিলাম, এখন আমি অত্যাচারিত পুরুষ। উর্মির ওপর দিয়ে যে কি একটা ঝড় যাচ্ছে এই কথা কাউকে বোঝানো সম্ভব নয়। বাড়ি থেকে বাবা মা ফোন করে বারবার ধমকাধমকি করছে। এদিকে রুমু পা কেটে বসে আছে। এই বিয়ে নিয়ে বাবা মা কেউ সন্তুষ্ট নয়। একমাত্র ছেলের এমন বিয়ে, তাও কিনা শত্রুপক্ষের সাথে। এই ব্যাপারটা কি মানতে পারবে? উজ্জ্বল রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে গেছে। তামিম অফিস থেকে বাসায় ফিরে যখন জানল এই সাংঘাতিক কাণ্ডের কথা, তখন আর ধৈর্যের কুলায়নি। মুখে যা এসেছে তাই বলে বকাবকি করেছে উজ্জ্বলকে। উজ্জ্বল প্রথম পর্যায়ে সব হজম করলেও পরবর্তীতে আর হজম করার ধৈর্য হলো না। নিজ কক্ষে ফিরে সশব্দে দরজা বন্ধ করে রুমুকে বলে, তোর ভাইয়ের সাথে কি সলা পরামর্শ চলছে? আমাকে মারবি নাকি আমার পরিবারকে মারবি? তার মানে ভাই বোন মিলে এসব নাটক করলি? এই যে পালিয়ে এসে বিয়ের কথা তোলা, হঠাৎ করে আমার সাথে ভালোবাসাবাসি খেলা, এসব তো নাটক ছিল। রুমু চমকে গিয়ে ঢোক গিলল। তার মানে উজ্জ্বল কিছু আঁচ করেছে। উজ্জ্বল কি কিছু জেনে ফেলল? কি হলো, মুখে কোনো কথা কেন নেই? এই কয়েকদিনে আপনার কি মনে হয়েছে আমি নাটক করেছি? করতে তো পারিস। এই চিনলেন আমাকে? তুই রাশেদের বোন। সবচেয়ে বড় কথা, কার পেটের মেয়ে আমি জানি তো।
তোর মা স্টার জলসা জি বাংলা সিরিয়ালের কুটনি মহিলাগুলোর থেকেও বেশি ভয়াবহ। এই মহিলার মেয়ে হয়ে ঝামেলা যে পাকাবি না তার গ্যারান্টি তো আমি পাচ্ছি না। তোর ভাইয়ের সাথে যে তোর ফোনে কথা হয় কি ভাবলি আমি কোনোদিন জানবো না? রুমু রেগে গেল, পাল্টা ধমকে উজ্জ্বলকে বলে, আপনি তো সব জানেন আমার মা খারাপ কুটনি, আমার ভাই শয়তান, তাহলে এতদিন আমার পেছনে ঘুরলেন কেন? এই আমাকে ধমক দিবি না। 100 বার দিব। সত্য মিথ্যা আপনাকে এখন আর বলে লাভ নেই। আপনার তেরা মাথায় যেটা ঢুকেছে সেটাই আপনার কাছে সত্যি মনে হবে। তাই আমি আর কোনো মতামত দিতে পারবো না, দিতে বাধ্য নই। তুই বাড়াবাড়ি করছিস রুমু। আমার মাথা হাই ভোল্টেজে গরম আছে, লোড নিতে পারছে না। তোকে সাবধান করলাম, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি ঘটবে বউ হিসেবে অস্বীকার করেন? তুই বেশি বকছিস রুমু। আপনি কম করছেন। বিয়ের স্বাদ মিটে গেছে, এখন কি আবার ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন? ডিভোর্স শব্দটা উজ্জ্বলের রাগ আরও বাড়িয়ে দেয়। ছেলেটা রাগের দরুন রুমুর গলা চেপে ধরে উজ্জ্বল। রুমুও কম যায় না, পাল্টা উজ্জ্বলের গলা চেপে ধরে। স্বামী স্ত্রীর সম্পর্কে একজন আগুন হলে অন্যজন হতে হয় পানি, অথচ রুমু উজ্জ্বল কেউ পানি নয়, দুজনেই দাও দাও করে জ্বলতে থাকা আগুন। উজ্জ্বল রুমুর গলা ছেড়ে দিতে রুমুও উজ্জ্বলের গলা ছেড়ে দেয়। ঝামেলা বোধ হয় এখানে শেষ হলেও পারত, কিন্তু তা বুঝি হওয়ার নয়। রুমু গলা ছাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলের খোলা শার্ট সরিয়ে বুকের মধ্যে কামড় বসায়। এক কামড়ে সারা শরীর ব্যথায় টন টন করে বিবশ হয়ে যায়। রুমু এতটাই জোরে কামড় দিল, একতলা মাংস অল্পের জন্য মেয়েটার মুখে চলে আসেনি। উজ্জ্বল রুমুকে ধাক্কা দিয়ে সরিয়ে বুক চেপে ধরে। এহেন কাণ্ডে ছেলেটার রাগ জেদ কোথায় যেন উড়ে গিয়ে তার অবাকের পাল্লা ভারী হয়। মনে প্রশ্ন আসে, রুমু তো আস্ত একখানা জল্লাদ মহিলা। উজ্জ্বল এক মুহূর্ত দাঁড়ায় না, দাঁতের তলায় দাঁত পিষে বুকে হাত চেপে বেরিয়ে যায় রুম থেকে। রুমু তখন ক্ষুধার্ত হায়নার ন্যায় ফিসফিস ফুসফাস করছিল। আপনাকে কে কামড়ালো? এতটা ভয়াবহ কামড়? এই আপনি কোনো ভয়ঙ্কর সাইকো কিলারের হাতে পড়েননি তো? বেশি কথা না বলে তাড়াতাড়ি হাতের কাজ সারুন। ইস, অল্পের জন্য মাংস উঠে আসেনি, পুরো দাঁতটাই দেবে গেছিল। কতখানি রক্ত গেল। রাক্ষসের পাল্লায় পড়লেন নাকি? কটমট দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে সরে গেল উজ্জ্বল। একটা মহিলা নার্সের সামনে খালি গায়ে বসে থাকতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। তার মাঝে রুমুকে নিয়ে যাচ্ছে, তাই কথা বলে যাচ্ছে। এইসব আর সহ্য হচ্ছে না তার। উজ্জ্বল ইমার্জেন্সিতে থাকা একজন ডিউটি ডাক্তারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, আপনার নার্সকে বলুন থামতে। ক্ষত স্থানটা আপনার ব্যান্ডেজ করার কথা ছিল, আর আপনি ফোনে প্রেমালাপ করছেন। নেব না এই হসপিটালের চিকিৎসা, তবে আমি এমনি এমনি তো আর যাব না, অভিযোগ জানিয়ে যাব। উজ্জ্বল যেতে নিলে ডিউটি ডাক্তার দ্রুত তাকে ডেকে ওঠে। উজ্জ্বল বসল। বুকের ব্যথায় তার শ্বাস আটকে আসছে, দুই চোখ প্রতিবার ঝাপসা হচ্ছে। কান্না লুকানোর এমন বাহানা এর আগে করা হয়নি তার, তাই তো এই বেলায় ভীষণ অপটু। নার্স এবং ডাক্তার উভয়ে বুঝতে পারল উজ্জ্বল কাঁদতে চাইছে। তারা একে অপরকে ইশারা করে চুপ রইল। হসপিটালের কাজ শেষ করে উজ্জ্বল নিজের জন্য শার্ট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রক্তাক্ত শার্ট নিয়ে বাসায় ফিরল। 101টা প্রশ্নের জবাবদিহি করতে হবে, রুমুকেও অপমানিত হতে হবে, এইসব ভেবে নতুন শার্ট গায়ে জড়ালো ছেলেটা। স্পিডে বাইক চালাতে চালাতে অনেকক্ষণ কাঁদল সে। কেন কাঁদল নিজেও জানে না। মনের ভেতর রাগ জমেছে, অনেক প্রশ্ন খেলা করছে। এইভাবে রেগে যাওয়া ঠিক হয়নি। তাকে ঠান্ডা মাথায় সবটা সামলাতে হতো, অথচ সে বেফাস রাগ দেখিয়ে জল ঘোলা করল। কথায় কথায় রুমুকে আঘাত করাও কি ঠিক ছিল? এমন কন্ট্রোললেস হলে ভবিষ্যৎ অন্ধকার। তবে উজ্জ্বল রুমুর এমন রণচণ্ডী রূপ আশা করেনি। রুমু যে এতটা রাগী জেদি সে আগে ভাবেনি। রাগ থাকবে স্বাভাবিক, তাই বলে এতটা? কই, এই মেয়েকে বাইরে থেকে তো এমন বোঝা যায় না। উজ্জ্বল রাত 11টায় বাড়ি ফিরল। তামিম দরজা খুলে দিয়ে নিজের রুমে চলে গেল। উজ্জ্বল দরজা বন্ধ করে চলে গেল নিজের কক্ষে। উর্মি রুমুর পাশে শুয়ে দুজনেই ঘুমিয়ে আছে। এই পর্যায়ে উর্মির প্রতি পাল্টা জেদ জন্মালো তার। নিশ্চয়ই ইচ্ছে করে এমন করেছে, উজ্জ্বল যেন রুমে আসতে না পারে। উজ্জ্বল গট গটিয়ে অন্য রুমে চলে গেল। তামিম পর্দার আড়ালে সবটা দেখল।
চুপচাপ উর্মির কাছে গিয়ে ডেকে আনলো তাকে। যা হয়েছে হয়েছে, এখন তাদের স্বামী স্ত্রীর মাঝে না ঢোকাই ভালো। উর্মি ভেবেছিল উজ্জ্বলকে আজকে আর রুমুর সাথে থাকতে দেবে না, এটাই উজ্জ্বলের শাস্তি। কিন্তু তামিমের আদেশে সে আর নিজের পরিকল্পনা সফল করতে পারল না। রান্নাঘর থেকে ঝনঝন আওয়াজ পেতে উজ্জ্বল বুঝতে পারে উর্মি নিশ্চয়ই উঠে গেছে। ছেলেটা দেরি করেনি, দ্রুত চলে গেল নিজের কক্ষে এবং দ্রুত হাতের দরজা বন্ধ করে নিশ্চিন্ত হলো। রুমু ঘুমিয়ে আছে। রুমুর পাশে চুপটি করে শুয়ে পড়ল সে। রাত বাড়ল, অনেকটা সময় পেরিয়ে গেল। রুমু চোখ খুলে পাশে তাকাতে উজ্জ্বলকে দেখতে পেয়ে ঢোক গিলল। তখনকার কামড়ের কথা মনে পড়তে অনুশোচনায় ভরে গেল মন। উজ্জ্বলের বুক থেকে ধীরে ধীরে জামাটা সরাতে বড় ব্যান্ডেজ দেখে আঁতকে উঠল সে। বন্ধ চোখের পাতাটা ফটাফট খুলে ফেলল। উজ্জ্বল হঠাৎ দুজনের চোখাচোখি হতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল রুমু। কুত্তিব! উজ্জ্বলের ধমকে কেঁপে উঠল রুমু। দ্রুত পায়ে বিছানা থেকে নামতে গিয়ে পায়ের তালু যখন মেঝেতে লাগে, ব্যথায় পা টন টন করতে ছিটকে পড়ে সে। উজ্জ্বল উঠে এসে দ্রুত রুমুকে কোলে নিয়ে বিছানায় বসায়। কোথায় যাবি? জাহান্নামে। যে নারী স্বামীকে কামড়াকামড়ি করে সেই নারী এমনিতেও জাহান্নামেই যাবে। ও আচ্ছা, যে স্বামী রোম্যান্সের নামে কামড়াকামড়ি করে সে বুঝি খুব সওয়াব কমিয়ে ফেলবে? ওটা কামড়াকামড়ি না, লাভ বাইট, মূর্খ। রুমু প্রত্যুত্তর করে না, শটান হয়ে শুয়ে পড়ে বিছানায়। উজ্জ্বল নিজেও শুয়ে পড়ে। দুজনের মাঝে ছেয়ে যায় নীরবতা। আগ বাড়িয়ে কেউ কারোর সাথে কথা বলে না। এভাবে কেটে যায় আরও 2 দিন 2 রাত। উজ্জ্বল আর রুমুর মাঝে বেড়েছে দূরত্ব। উজ্জ্বল আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও রুমু বলেনি। তীব্র জেদটাকে আঁকড়ে ধরে নীরবতাকে আপন করেছে। শুনশান নীরবতা। আরেকটি রাত এসেছে, যে রাতে উজ্জ্বল এবং রুমু দুজনে 2 কোণায়। হঠাৎ উজ্জ্বলের ফ্যাচ ফ্যাচ নাকের শব্দে রুমু উঠে বসে এবং মাথা তুলে তাকাতে দেখতে পায় উজ্জ্বল কাঁদছে। উজ্জ্বলের মতো শক্ত পোক্ত দেমাকি ছেলে কাঁদছে, ব্যাপারটা যেন বেশ আশ্চর্যের বিষয়। উজ্জ্বল, আপনি কাঁদছেন? কই? রুমু হাত বাড়িয়ে উজ্জ্বলের গাল ছুঁয়ে দেয়। ভেজা গাল দেখে সহজে বুঝতে পারে উজ্জ্বল কাঁদছে। একে আপনি কাঁদছেন অথচ বলছেন কাঁদছেন না, কি হয়েছে দেখি? রুমু উজ্জ্বলকে টেনে ঘোরায়। উজ্জ্বল জেদ দেখিয়ে বালিশে মুখ ঢেকে শুয়ে পড়ে। রুমুও কম যায় না, বালিশ টেনে সরিয়ে ফেলে। উজ্জ্বল কান্না আটকাতে না পেরে রুমুর কোলে মাথা রাখে। তারপর শুরু হয় তার কান্নার জোয়ার। যতটা সময় যায় উজ্জ্বলের কান্না ততই বাড়ে। বাচ্চাদের মতো হেঁচকে দিতে দিতে নাকের চোখের পানি এক হয়ে যায়। আপনি কাঁদছেন কেন? জানি না। মানে কি? এই কান্না থামান। থামাতে পারছি না, আমি কান্না থামাতে পারছি না রে বউ। আরো জোরে কাঁদলে শান্তি লাগতো। আরে কি হয়েছে? শোনেন, এভাবে এভাবে কাঁদে না, আপনি বড় হয়েছেন। কান্না কন্ট্রোলে আসছে না, আমি সব গুলিয়ে ফেলছি। উজ্জ্বল এইভাবেই কাঁদতে থাকে অনেকক্ষণ। রুমু বুঝিয়েও উজ্জ্বলকে শান্ত করতে পারল না। কালক্রমে রুমু বুঝতে পারল উজ্জ্বলের কোনো দিক দিয়েই কন্ট্রোল নেই, না রাগে জেদে রোমান্সে, না হাসিতে, না কান্নায়। রাত শেষ হওয়ার পথে উজ্জ্বলেরও কান্না থেমে এলো। ছেলেটা বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বসল বিছানায়। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি সে এড়িয়ে বলে, তোর চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রিস্ক নেব না। তুই কুত্তি, কখন জানি চুমু দেওয়ার উসিলায় আমার ঠোঁটে কামড়ে পালিয়ে যাস। অবশ্য তোকে এসব কামড়াকামড়ি ট্রেনিং আমি দিয়েছিলাম, এখন তার সাইড ইফেক্ট ভোগ করছি। ভেজা চুল ঝাড়তে ঝাড়তে গানের সুর তুলল রুমু। আকাশটা আজ ঝকঝক করছে, সাদা নীল মিলেমিশে একাকার সৌন্দর্য। উজ্জ্বল ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে রুমুর পানে। মেয়েটা স্বেচ্ছায় উজ্জ্বলের সামনে নিজেকে উন্মুক্ত করছে। সদ্য ফোটা গোলাপের ন্যায় স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে তাকে। উজ্জ্বল রুমুর পানে তাকিয়ে বালিশ আঁকড়ে বসে আছে। বালিশের কোণ কামড়ে কিছুটা আমতা করে বলে, চুমু বউ। কে যেন বলেছিল কুত্তি বউ? ভুল কিছু বলেছিলাম? একদমই না। তাহলে? রুমু চুপচাপ রইল। উজ্জ্বলকে ইদানিং কম পাত্তা দিচ্ছে মেয়েটা। এই বউ, তোকে একটু ছুঁই, একটুখানি আদর করব। এক কামড়ে এত ভদ্র হয়ে গেলেন, অনুমতিও নিচ্ছেন। এখন যদি অনুমতি না দিই তাহলে কি গত রাতের মতো কান্না করবেন? খবরদার আমার কান্না নিয়ে মজা নিবি না,
তুই জানিস না আমি আবেগ অনুভূতি কন্ট্রোল করতে পারি না। তবে আমার মাথায় একটা প্রশ্ন এখনো ঘুরছে, তুই কি সত্যি রাশেদের কথায় আমার সাথে এসব করছিস? উজ্জ্বলের কথা শুনতেই রুমুর মাথা গরম হয়ে গেল। মেয়েটা দাঁত কিড়মিড়িয়ে বলে, আবার সন্দেহ উজ্জ্বল? আবার সন্দেহ করছেন? রাশেদের কথায় আমি স্পষ্ট বুঝেছি তোদের মধ্যে কোনো সাংঘাতিক পরিকল্পনা চলছে। সাবধান করছে রুমু, আমাকে ঠকানোর চিন্তা তোর মাথায় যদি কোনো দিন আসেও, নিজেকে বাঁচাতে হলে সব ছেড়ে ফেলবি। আমার মনে বিষ থাকলে যা করার আগেই করে দিতাম। ভেবেছিলাম সত্যিটা বলবো, কিন্তু তার আগে আপনি জল ঘোলা করলেন। আমাকে সন্দেহ করছেন, এমন ভাব করলেন আমি যেন থেমে যাই। যেদিন আমার মন চাইবে সেদিন সত্যটা বলবো। এই যে গলা তুলে কথা বলছিস, সত্যটা এড়িয়ে যাচ্ছিস, তোর কি ধারণা উজ্জ্বল এতই সোজা? উজ্জ্বল কি এসবের জন্য কঠোর হবে না? তবে তুই ভুল। যতদিন আমি তোকে মাথায় তুলে রাখবো তোর সুখ ততদিন। যেদিন তোর কৃতকর্মের জন্য মাথা থেকে আছাড় দেব, সেদিন বুঝবি এই উজ্জ্বল কে। রুমু ঠোঁট বাঁকিয়ে হাসল। কিছুটা এগিয়ে এসে তর্জনীর আঙুল দিয়ে ছুঁয়ে দিল উজ্জ্বলের গাল। কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, এই যে প্রতিবার রোম্যান্সের ওছিলায় আমায় কোল থেকে বিছানায় ছুঁড়ে ফেলেন, এটা কি আছাড় নয়? তবু এখন আবার থ্রেট দিচ্ছেন আছাড় দেবেন। আপনার তো সাহস কম নয়? আমার সিরিয়াস কথায় তুই এইসব বলে মুড পাল্টে দিস কেন বলতো? রুমু সরে দাঁড়ায়। এই যে উজ্জ্বল গলে যাচ্ছে, এই রূপটা দেখতে তার ভীষণ ভালো লাগে। উজ্জ্বল উঠে দাঁড়ায়, তার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। চুমু বউ, একটা প্রশ্ন করব? তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? ভালোবাসা কারে কয়? জানি না। আমিও জানি না। তুই এমন কেন? কেমন? আমাকে বড্ড জ্বালাচ্ছিস। রুমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বলের অনাবৃত দেহে তাকিয়ে বুকে হাত রাখে। কামড়ের অংশটায় দাগ পড়ে আছে। রুমু সেই দাগে ঠোঁট ছোঁয়ায়। উজ্জ্বল সেই সুযোগটা কাজে লাগায়, রুমুর কোমরে হাত ঠেকিয়ে বুকের সাথে মেশায়। শ্বশুরবাড়ি যাবি? কেন যাব না? মানসিকভাবে প্রস্তুত হ, একটা ঝড়ের কবলে পড়বি কিন্তু। নিয়ে আছেন তো? আমি ততক্ষণ পারবো যতক্ষণ তুই আমার সহযোদ্ধা থাকবি। আমার এত যুদ্ধে যদি তুই না থাকিস তবে আমার পরাজয় নিশ্চিত। রুমু কথা বাড়ায় না। উজ্জ্বলের বুকে মাথা গুটিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সকালের নাস্তায় তামিমের দেখা নেই, ছেলেটা অফিসে চলে গেছে। উর্মি রুমুর অপেক্ষায় ছিল এতক্ষণ। সবাইকে খাবার বেড়ে সেও বসল। উজ্জ্বল আজ রুমুর পাশে নাস্তা খেতে বসেছে। ব্যাপারটা দেখে উর্মি বলে, তোমাদের বনিবনা হয়েছে? গ্রেট। উজ্জ্বল বিরস মুখে বলে, আমার বউটাকে তুমি চালাক বানাচ্ছ আপা। তুমি যেমন দুলাভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাও, সেও এমন করছে। তোরা বেটা জাত খুব ভালো। চুপচাপ খা। আর একটা কথা শোন, আম্মা ফোন করেছে, চাচি নাকি মামলার ধমকি দিয়েছে। তো মামলা টামলা করলে আমার কি? আমি কাল যাচ্ছি এলাকায়। একা যাব না, বউ নিয়ে যাব। সর্বনাশ, এলাকায় তবে আগুন জ্বলবে। ব্যবস্থা করে যাব। এই জন্যই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, হাতের কাজ শেষ করতে হবে। খেয়ে দিয়ে আমি বের হব। সে কি, আমি তো ভাবলাম শপিংয়ে যাব। বিয়ের পর রুমুকে কিছু দেওয়া হয়নি, তোর ভাইয়া বললো তোদের নিয়ে যেতে। শপিং মানে ঘরে বাইরে যেতে হবে? না না, রুমুকে বের করবে না, রিস্ক আছে। কিসের রিস্ক? ওর ভাই এখানে আসবে কোথা থেকে? আসতেও পারে। রাশেদকে চেনো না, সে বড্ড শেয়ানা লোক, বুঝলে? তুইও চল আমাদের সাথে। আমি যেতে পারবো না, কাজ আছে। ঠিক আছে, তাহলে আমরা একাই চাই। না না, একা যাবে না। রাশেদের সাথে যদি দেখা হয়ে যায় তখন কি করবে? ভালোর জন্য বলছি, বের হয়ে না। কিছু হবে না, তুই ফাও চিন্তা করিস না তো। উজ্জ্বল অনেকবার বারণ করল, কিন্তু উর্মি কথা শুনল না। উজ্জ্বল নিজ কাজে বেরিয়ে গেল। অপরদিকে রুমু এবং উর্মি দুজনে বেরিয়ে গেল শপিংয়ের উদ্দেশ্যে। রুমুর জন্য কিছু গোল্ডের জুয়েলারি কিনে শাড়ি কেনার উদ্দেশ্যে অন্য আরেকটি দোকানে যায়। দুজনে কেনাকাটায় এতটাই মগ্ন ছিল যে রাশেদের ভয়ে সতর্ক থাকার কথা ভুলে গেল। দ্বীপ্রহরে রাস্তার একপাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে উর্মি। মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। উজ্জ্বল দ্রুত বাইক রেখে উর্মির কাছে আসলো। কিরে আপা, রুমু কোথায়? আমরা রাস্তা পার করব বলে সামনে এগিয়ে যাচ্ছিলাম, রুমু আমার পিছনেই ছিল। হঠাৎ মেয়েটা গায়েব। আধ ঘন্টা যাবৎ খুঁজে যাচ্ছি, আমি ওকে পাচ্ছি না। উজ্জ্বল। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল, ভয়ে শরীরটা তারও কাঁপছে। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো সিসি ক্যামেরা আছে কিনা, কিন্তু নেই। তুমি ফোন দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু রুমুর ফোন বন্ধ।
আমি বলেছিলাম বের হইও না, সব কাজে বাড়াবাড়ি। আমি বুঝতে পারছি না রুমুকে কোথায় পাবি। জানি না, মাথা কাজ করছে না, কি করব আমি? রুমুকে খোঁজার উদ্দেশ্যে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার সময় উজ্জ্বল পুনরায় দীপুকে ফোন করল। রাশেদের বাড়ির আশেপাশে উজ্জ্বল আগে থেকেই লোক লাগিয়ে রেখেছিল। অথচ আশ্চর্যের বিষয়, কেউ রুমুকে দেখেনি। এমনকি কাজের মহিলা রহিমাও জানায় রুমুদের বাড়ির পরিস্থিতি স্বাভাবিক আগের মতো। তাহলে রুমু কোথায় গেল? চায়ের কাপে চুমুক বসিয়ে এপাশ ওপাশ চোখের পলক ঘোরালো রুমু। হাতে থাকা টোস্ট বিস্কুটে কামড় বসিয়ে আরেকবার চায়ে চুমুক দিল। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। সোডিয়ামের আলোয় আলোকিত দোকানটা। টং দোকানে টানা 3 ঘন্টা যাবৎ বসে আছে সে। দোকানিও বেশ ভালো। রুমুর বিপদ শুনে আস্থা দিয়ে বসতে বলেছেন। মেয়েটা বসল। উজ্জ্বলের নাম্বার সহ অন্য কারও নাম্বার তার মুখস্থ নেই। বাবার নাম্বার মুখস্থ পারলেও এখন বাবাকে ফোন দেওয়া যাবে না। বুদ্ধি করে দোকানের ফেসবুক আইডি থেকে উজ্জ্বলের আইডিতে মেসেজ পাঠালো। মেসেঞ্জারে বেশ কয়েকবার ফোন করলো। অথচ উজ্জ্বল অফলাইনে। ছেলেটা নিশ্চয়ই রুমুকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। উজ্জ্বলকে লাইনে না পেয়ে উর্মির আইডি খুঁজে মেসেজ করলো, ফোন করলো। অথচ উর্মিও আজ অফলাইনে। এরা নিশ্চয়ই সবাই চিন্তায় আছে এবং তাকে খুঁজছে। শেষে কোনো উপায় না পেয়ে উজ্জ্বলের বন্ধু সিয়ামকে মেসেজ করলো। ভাগ্যক্রমে সিয়াম তার মেসেজ দেখে এবং উজ্জ্বলের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। উজ্জ্বল দোকানির সাথে কথা বলে সঠিক ঠিকানা নেয় এবং জানায় উজ্জ্বল আসছে। অনেকটা সময় পেরিয়ে গেল, অথচ উজ্জ্বলের আসার নাম নেই। চায়ের কাপের শেষ চুমুকটা দিয়ে কাপটা যথাস্থানে রাখল রুমু। একগাল হাসলেন দোকানি। রুমু তার হাসির বিপরীতে মাথা নাড়িয়ে না জানালো। বাইকের শব্দে মাথা ঘোরালো রুমু। ওই তো উজ্জ্বল এসেছে। ছেলেটা চট জলদি বাইক দাঁড় করিয়ে রুমুর কাছে আসে। এখানে কি করছিস? বলবো, আগে বাড়ি নিয়ে চলুন। উজ্জ্বল কথা বাড়ায় না। দোকানিকে ধন্যবাদ জানিয়ে রুমুকে নিয়ে নিজ গন্তব্যে ছুটতে থাকে। উজ্জ্বলের গা ঘেঁষে বসেছে রুমু। ছেলেটার গায়ের ঘামের গন্ধ তার নাকে লাগছে। উজ্জ্বল গোসল করেননি? শিশু করার সময় দিসনি, তুই আবার আসলে গোসলের খবর নিয়ে? যা দুষ্টু। উজ্জ্বল জানেন, পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। ব্যথা করছে। ব্যথা পেলে কি করে? আজ তো সেই দৌড় দিয়েছিলাম। সত্যি করে বলতো রুমু, তুই এখানে এলি কি করে? আমি আর উর্মি আপার রাস্তা পার হব। উর্মি আপার রাস্তার মাঝামাঝিতে আমিও পেছন পেছন আসছিলাম। এমন সময় দেখলাম আমার পাশেই রাশেদ ভাইয়ার বন্ধু কিরণ রিকশায়। আমার মুখে মাস্ক ছিল, তবুও উনি আমাকে বোধহয় চিনে ফেলেছে। আমার দিকে অবাক হয়ে তাকাতে আমি ভীষণ ঘাবড়ে যাই। ডানে বামে না তাকিয়ে রাস্তা পার হয়ে উল্টা দিকে হাঁটতে থাকি। কিরণ ভাই আমাকে রুমু বলে ডেকে ওঠে। ব্যাস, তারপর দিলাম সে এক দৌড়। উনিও আমার পেছন পেছন আসেন। তারপর দিশা হারিয়ে ফেললাম। জানেন, অনেক খুঁজেছি কোন রাস্তা দিয়ে এলাম, কিংবা বাড়ির রাস্তা কোনটা আমি মেলাতেই পারিনি। গোলক ধাঁধার মতো ঘুরতে ঘুরতে দোকানি আন্টির কাছে সাহায্য চাই। আর আমি তোর ভাইকে সন্দেহের তালিকায় রেখে দুনিয়ার সব গালি একদিনেই দিয়ে দিলাম। বিশ্বাস কর, কলিজা হাতে চলে এসেছিল। ও এত ভয় পাচ্ছিলেন? সকালেই তো কে জানি বলল আমাকে সন্দেহ করে। তোর কর্মকাণ্ডে সন্দেহ না করে থাকা যায়? রাশেদের সাথে তোর যোগাযোগ হচ্ছে, এটা আমি মানতে পারছি না রুমু। যোগাযোগ হতেই পারে, কিন্তু আমার কাছে আড়াল করছিস কেন? আড়াল তো করছি না। সত্যটা বললে ক্ষতি কি? আমি সবটা আপনাকে বলতে চাই, কিন্তু মুড খারাপ করে দিয়েছেন। যেদিন মনে হবে বলা যায় সেদিন বলবো। উজ্জ্বল কথা বাড়ায় না। ক্লান্ত শরীরে ভর করেছে ঘুম। তার মাঝেই রুমু যেভাবে পিঠে লেপ্টে আছে, শরীরটা তাকে অন্য বার্তা দিচ্ছে। বাসায় ফিরে সবার বকুনি খেয়ে রুমু খেয়ে দিয়ে কড়া একটা ঘুম দিয়েছে। উজ্জ্বল তার কাজ শেষ করে বাসায় ফিরল রাত 12টায়। রুমু তখন গভীর ঘুমে। মেয়েটাকে বিরক্ত না করে উজ্জ্বল দ্রুত গোসল শেষ করল। আগামীকাল ভাগ্যে কী যে আছে ভাবতেই তার কলিজা কাঁপছে। কাল রুমুকে নিয়ে বাড়ি যাবে। যে ছেলের নিজের ভরণ পোষণের খরচ নিজে চালানোর মুরদ নেই, সেই ছেলে কিনা আরেকটা মেয়েকে বিয়ে করেছে, আরেকটা মেয়ের দায়িত্ব নিয়েছে। এই সমাজ এসব তো মানবে না।
এতে অবশ্য উজ্জ্বলের কিছুই যায় আসে না। ভেজা তোয়ালে বারান্দায় রেখে রুমে ফিরল উজ্জ্বল। এলোমেলো ভঙ্গিমায় রুমু ঘুমিয়ে আছে। মেয়েটার মাথা এক দেশে, তোপা আরেক দেশে। টি শার্টে কোনা তুলে পেটের এক পাশ সদৃশ্যমান। উজ্জ্বল শটান হয়ে শুয়ে পড়ল রুমুকে আঁকড়ে ধরে। ফিসফিসিয়ে বলে, রুমু, এই রুমু, হুম ওঠ, আমি গোসল করেছি। হুম আরে করেছি, ওঠ না। হুম কি হু হু করছিস, ওঠ না। উজ্জ্বলের ডাকাটাকিতে রুমু চোখ মেলে তাকায়। উজ্জ্বল তার ভেজা শরীর নিয়ে তার সাথে কেমন চিপকে আছে। ঘুম ঘুম চোখে রুমুর মাঝে বিরক্তিরা হানা দেয়। উফ উজ্জ্বল ভাই, বিরক্ত করবেন না, শুনুন তো। আরে কে ভাই? আমি তোর বর, হাজবেন্ড, স্বামী, পতি। এই চুমবো, ওঠ না। কত রাত কেটে গেল দূরত্বে। উফ ঘুমোতে দিন, অসময়ে জ্বালানো আপনার সবচেয়ে বড় বাজে অভ্যাস। উজ্জ্বল বাধা মানে না, রুমুকে ঠেলে আরও কাছে নিয়ে আসে। ঘুমন্ত মুখখানি কুচকে উজ্জ্বলকে বকতে থাকে, অথচ উজ্জ্বল কি বাধা মানে? অনেক দিন পর বউটাকে কাছে পেয়েছে, তার ধৈর্য শক্তি ধীরে ধীরে কর্পূরের ন্যায় উবে যাচ্ছে। উজ্জ্বলের এলো পাথারি চুমুতে রুমুর আর ঘুম হলো না। পিটপিট চাহনিতে উজ্জ্বলকে বলে, আমার ঘুমটা। চুপ, বিরক্ত করে না চুমবো। উজ্জ্বলের বাড়াবাড়িতে রুমুর ঘুম উড়ে যায়। মেয়েটা কাঁদো কাঁদো সুরে বলে, এই জন্য এতদিন ইচ্ছা করে ঝগড়া করে দূরে দূরে ছিলাম, কারণ আপনি আমাকে ঘুমোতে দেন না। এতদিন অন্তত শান্তির ঘুম দিয়েছিলাম, আজ আবার। উজ্জ্বল মুখ তুলে তাকালো। তার কানে যেন অবিশ্বাস্য কোনো বাক্য প্রবেশ করেছে। রুমুকে ছেড়ে উঠে বসল সে। তার মানে আমাকে বোকা বানালি? আমি কি করব? আপনি জানেন না আমি ঘুম পাগল। তুই জানিস না আমি তোর জন্য পাগল? উজ্জ্বল, আজ থেকে তোর ঘুম হারাম করার দায়িত্ব আমার। গত কয়েকদিনে তোর চালাকি সুদে আসলে ফেরত নেব। রুমু চোখ ছোট করে তাকায়। উজ্জ্বলের বক্ষে নিজেকে অনুভব করতে চুপসে যায়। কাল যাবে তো শ্বশুরবাড়ি, দ্বিতীয় বাসরের ব্যবস্থা করবো চুমবো। আমার ভাই আপনার বাসরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবে। চুপ, রোমান্টিক মুহূর্তে সব যাত্রার কথা তুলিস কেন? আপনি আমাকে ধমক দিচ্ছেন? থাকবো না আপনার সাথে। রুমু সুযোগ খুঁজে উঠে যেতে চায়, কিন্তু উজ্জ্বল তার চালাকি বুঝতে পেরে দেহের সাহায্যে চেপে ধরে। উজ্জ্বলের বলিয়ান দেহের সাথে রুমু পারে না। আমার সাথে থাকবি না? চালাকি করছিস? উজ্জ্বল হাসে। নিগুড়ো নিস্তব্ধ সময়টাতে উজ্জ্বলের বুকের কামড়ের দাগটাতে রুমুর চোখ লাগে। মেয়েটা সেই দাগে আঙুলের সাহায্যে ছুঁতে চোখ জলে ভিজে আসে। নিজের জেদের কাছে হেরে কতটা কষ্ট দিল এই মানুষটাকে। বৃদ্ধা আঙুলের সাহায্যে উজ্জ্বল রুমুর চোখ মুছে। রুমু ভেবেছিল উজ্জ্বল তাকে মায়া দেখাচ্ছে, অথচ কন্ট্রোললেস উজ্জ্বল পাল্টা আক্রমণ দেখিয়ে দাঁতের সাহায্যে পিষে দেয় রুমুর ঘাড় গলা। এসব তো নতুন নয়। দাঁতের দাঁত চেপে উজ্জ্বলের এসব পাগলামো সহ্য করছে মেয়েটা। সময়টা সকাল 6টা। বিয়ের লাল শাড়ি পরে উজ্জ্বলের বাইক চেপে বসেছে রুমু। উর্মি, তামিম তারা সিএনজি করে আসছে। শাড়ি পরে উজ্জ্বলের বাইকে ওঠা রুমুর এই প্রথম না। গায়ে হলুদের রাতেও পালিয়েছিল উজ্জ্বলের বাইকে বসে। মন মস্তিষ্কের চিন্তাদের ছুটি জানিয়ে উজ্জ্বলের পেট জড়িয়ে বসেছে সে। বাতাসের দাপটে উঠছে তার চুল। নববধূর এতটা হই হুল্লোড় দেখলে নিশ্চয়ই যে কেউ অবাক হবে। লাল চুড়িগুলো মেয়েটার হাতে কি সুন্দর মানিয়েছে। গলায় সরু স্বর্ণের চিকন চেইনটা গলাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উজ্জ্বল তার বউয়ের শত রূপে ঢোক গলে। সাত সকালের শীতল পরিবেশে রুমুর কেমন ঘুম ঘুম পাচ্ছে। সারাটা রাত উজ্জ্বল তাকে ঘুমোতে দেয়নি। এই ছেলেটার এত তেজময় ভাব দেখলে রুমুর ভয় লাগে। আর কারো ভাগ্যে পড়ার ছিল না, তার ভাগ্যেই কেন পড়তে গেল? পেটে আবদ্ধ থাকা রুমুর হাতটা উজ্জ্বল আঁকড়ে ধরে। হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলে, চুমবো, চা চলবে? উজ্জ্বল রাস্তার ধারে বাইক থামায়। একটা টং দোকানে 2 কাপ চায়ের কথা বলে এগিয়ে আসলো বাইকের সামনে। রুমু তখন হাত তুলে হাই দিচ্ছিল। হাত তোলার দরুন শাড়ি সরিয়ে রুমুর পেটটা সদৃশ্যমান হয়। উজ্জ্বল সুযোগ বুঝে রুমুর পেটে চিমটি কেটে বলে, বড্ড অসময় বউ, এখন তোমার হটনেস না ছড়ালে বেশি খুশি হব। বাড়িতে বউ এসেছে। নতুন বউ সবারই নিশ্চয়ই হই হুল্লোড়ে মেতে থাকার কথা, বউকে বরণ করার কথা।
নতুন বউকে নিয়ে আহ্লাদে আটখানা হওয়ার কথা, কিন্তু সেই সব কিছুই হয়নি। সাত সকালেই সৈয়দ বাড়িতে রুমুর আগমন ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কেউ খুশি নয়, সবার মুখটা ভার হয়ে আছে। রুমুর বুকটা ভার হয়ে যায়, কলিজা মুচড়ে ওঠে। মেয়েটা কাঁদতে পারে না। উর্মি তার হাতটা চেপে দাঁড়িয়ে আছে শক্ত করে।